জীবন বড় রহস্যময়। জীবনের সব সত্যি জানতে হয় না। কিছু সত্যি আজীবন না জানাই ভালো। কিছু সত্যির মুখোমুখি দাঁড়ানো কিংবা মেনে নেওয়ার ক্ষমতা বা ধৈর্য কোনোটাই আমাদের থাকে না। কে ভুল, কে সঠিক? এই প্রশ্নের চেয়ে বড় হয়ে ওঠে আমি কেন, কিংবা আমার কাছের মানুষগুলোই বা কেন। মানিয়ে নেওয়ার প্রচণ্ড ক্ষমতা থাকার পরও কিছু সত্যি আমরা মেনে নিতে পারি না চিরকাল। বুকের বাপাশে চিনচিনে ব্যথা কিংবা মস্তিষ্কের নিউরনে জমে থাকা সেই কথাগুলো জানিয়ে দেয় এক জীবনের সব সত্যি জানতে হয় না। কিছু সত্যির মুখোমুখি দাঁড়ালে তুমি জানবে তোমার খুব কাছের মানুষজন তোমাকে কি বাজেভাবে ঠকিয়েছে। তুমি যা কিছু জেনে এসেছো তা অনেকটাই ভুল, মিথ্যে। তখন তোমার খুব অসহায় মনে হবে নিজেকে। মনে হবে তুমি আসলে যোগ্য নও, কিংবা যা কিছু হয়েছে সেটা তোমারই ভুলের প্রাপ্তি। কখনো এমন সত্যির মুখোমুখি দাঁড়ালে ক্ষমা করার মহত্ব দেখিও। ঘৃণা করে হয়তো বাঁচতে পারবে না, তাই দূর থেকে তাদের ভালো চেয়েও। ওই যে গানের ওই লাইনটার মতো, আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতায় রেখো তাদের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বেশ লম্বা একটা বিরতির পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর কেন এতদিন ভিডিও দিতে পারিনি আমার মনে হয় সেটা অলরেডি অনেকেই জানেন, তারপরও বলে দিচ্ছি। আমার মেয়েটা গত এক সপ্তাহ ধরে ভীষণ অসুস্থ। হঠাৎ করেই ওর ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। সেই সঙ্গে শরীরে আরও বিভিন্ন ধরনের সমস্যাও রয়েছে। আর তার মধ্যে হচ্ছে ওর সেমিস্টার এক্সাম। বুঝতেই পারছেন, সব মিলিয়ে এমন একটা বাজে পরিস্থিতি হয়েছে যেটা আসলে চিন্তাও করতে পারিনি। যেদিন সকাল থেকে মেয়েটার এক্সাম শুরু, তার আগের দিন রাত থেকেই মেয়েটা প্রচুর অসুস্থ। এমন অবস্থা হয়েছে যে জ্বরেও বিছানা থেকে উঠতে পারছে না। তারপর তো বুঝতে পারলাম টেস্ট করিয়ে, ডক্টর দেখিয়ে, যে ওর ডেঙ্গু জ্বর হয়েছে। আর সেই সাথে ওর আরও নানা রকমের সমস্যাও হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে ও ভীষণ অসুস্থ। আর আমি নিজেও অনেকটা অসুস্থ, সেটা তো সবসময় বলি। আর এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সেই কারণে আমিও অনেক অনেক বেশি অসুস্থ। এখন মেয়েকে সামলাবো না নিজেকে সামলাবো সেটাই বুঝতে পারতেছি না। আর সংসারের অবস্থা সেটা তো নাজেহাল। কোনোভাবে একটু রান্না করছি আর সেটা খেয়েই হয়তোবা সবাই বেঁচে আছে। আর আমার মেয়েটার অবস্থা এমন হয়েছে যে মুখে পানিও নিতে পারছে না। প্রতিদিন ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো এটা ছিল গতকাল রাতের ভিডিও। আমি কিন্তু দিনের বেলায় কিছু যে করব সেরকম কোনো ওয়ে নেই। সারাক্ষণ মেয়েটার পাশে বসে থাকতে হয়। তাই যতটুকু সম্ভব চেষ্টা করি রাতের বেলায় কাজগুলো করে রাখতে। সেটাও যে খুব একটা পারি তাও নয়। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বিছানার চাদরটা যে বিছাবো সেই অবস্থাও নেই। একদিন পর্যন্ত এভাবেই পড়ে আছে। তো আজকে রাতে হচ্ছে কাপড় চোপড়গুলো সব গুছিয়ে নিলাম। আর হচ্ছে এই যে বিছানাটা করে নিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি এমআইএসটিতে ওর পরীক্ষা কেন্দ্রে। মেয়েটা ভীষণ অসুস্থ, উঠে দাঁড়াবে সেই অবস্থা নেই। তার মধ্যেও সে এক্সাম বন্ধ দিবে না। কারণ হচ্ছে যদি ও এক্সামটা বন্ধ দেয় তাহলে হয়তোবা ওর রেজাল্টে ফেল আসবে। পরবর্তীতে যদি ও এক্সাম দেয় সেক্ষেত্রেও ওর রেজাল্ট অতটা ভালো আসবে না, বা ওর গ্রেড পয়েন্টটা কমিয়ে দেওয়া হবে। যে কারণে মেয়ে বলল যত কষ্টই হোক আমাকে এক্সাম দিতে হবে। এদিক থেকে ডক্টর বলে দিয়েছে ও কিন্তু কোনোভাবে এক্সাম দিতে পারবে না, ও কিন্তু সেন্সলেস হয়ে যাবে। মানে ওর অবস্থাটা এতই খারাপ। আসলে জানি না আল্লাহ পাক ভাগ্যে কি লিখেছেন। আমি বিশ্বাস করি আল্লাহ যখন যেটা করেন সেটা নিশ্চয়ই বান্দার ভালোর জন্যই করেন। তো অবশেষে আমরা হচ্ছি এমআইএসটিতে চলে এসেছি, মেয়ের ভার্সিটিতে। তো মেয়ে একাই চলে গিয়েছে। ওর
পরীক্ষা কেন্দ্র মানে ওর যে হল রুম সেটা হচ্ছে ৯ তলায়। তো ও ৯ তলায় উঠে গিয়েছে। এরপর তো আর আমি উপরে যেতে পারবো না, সেরকম কোনো নিয়মও নেই। তো আমি হচ্ছে ভার্সিটির করিডোরেই এখানে ওয়েট করছিলাম। ৩ থেকে ৪ ঘন্টার মতো বসেছিলাম কখন মেয়ে বের হবে। আর টেনশন হচ্ছিল প্রচুর যে ও ঠিক আছে কিনা বা ক্লাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে কিনা, এটাই সবথেকে বেশি ভয় ছিল। আমিও নিষেধ করেছিলাম ওকে এক্সাম দিতে, কিন্তু কি করার, মেয়ে তো কিছুতেই শুনবে না। তো বাসায় এসে ভাবলাম ঝটপট করে কিছু একটা রান্না করব। তো আমি যখন বাসা থেকে বেরিয়েছি তার আগেই কিন্তু প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যে ফিরে এসে কিছু হলেও তো রান্না করতে হবে। বাসা থেকে যখন বেরিয়ে গিয়েছি তখন প্রায় ৭টা বেজেছে। তখন আসলে রান্না করে যাওয়াটা পসিবল হয়নি। তো এখন হচ্ছে এসে বাসার টুকিটাকি কাজগুলো একটু করে নিচ্ছি। আর যাওয়ার আগে আমি কিছু ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আজকে হচ্ছে ডালের বড়া তৈরি করব। একটু ভিন্নভাবে খাবারটা তৈরি করব। আর এমনিতেও সবসময় মাছ মাংস রান্না করে খেতে খেতে মুখের রুচিও নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু চেঞ্জিং খাবার রান্না করি। তো এসে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি। ভাবলাম যে রান্নাটা যেহেতু পরেই করছি, আর মেয়ে তো খাবেই না, ও মুখে কিছুই দিতে পারে না। ডাবের পানি দিলে সেটাও ফেলে দিচ্ছে। এক কথায় মুখে যা দিচ্ছে সেটাই আসলে বমি করে ফেলে দিচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে, আর এসব দেখেও আসলে বাচ্চাদের ভালো লাগছে না। তো কিচেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে আছে, কারণ অনেক দিন পর্যন্ত তো এগুলো নিয়ে কোনো কাজই করতে পারছি না। আর আমার কতটা খারাপ অবস্থা সেটা কি বলবো, আসলে সন্তান যখন অসুস্থ থাকে তখন আসলে মায়েদের আর কিছু করার থাকে না। মায়েরা যত অসুস্থই থাকুক সেটা কিন্তু কখনোই প্রকাশ করে না, বা আমরা গৃহিণীরা কখনোই অসুস্থ হলেও সেভাবে ভেঙে পড়ি না বা কখনো সেটা কাউকে বুঝতে দিই না। যতটা সময় আমরা চেষ্টা করি নিজেদেরকে সামলে নেওয়ার জন্য। সবথেকে বড় কথা হচ্ছে যতই অসুস্থ থাকি না কেন, আমার সংসারের সব কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হবে। তাই যখনই সুযোগ পাচ্ছি তখনই চেষ্টা করছি সব কাজগুলো করে নেওয়ার জন্য। কারণ আমার কাছে মনে হয় এটা হচ্ছে আমার দায়িত্ব, বা এই কাজটা আমাকেই করতে হবে। তাই যখনই সুযোগ পাচ্ছি তখনই মা মেয়ে দুজনেই তো অসুস্থ। আর এই যে অসুস্থ মেয়েকে নিয়ে আর নিজের অসুস্থতা নিয়ে কাজগুলো আসলে একটু একটু করে গুছিয়ে করার চেষ্টা করছি। যদিও ঠিক সময়ে সবকিছু করতে পারছি না। যখন সময় পাচ্ছি সেটা হোক রাতে কিংবা দিনে। আসলে কাজগুলো এভাবেই তো করে নিতে হবে। এছাড়া কিছু করার নেই। আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে হয়তোবা দিনের বেলায় এসে একবার একটু ঘরটা মুছে দিয়ে যায়। তো সেটাও বলতে পারেন কোনটা না মোছার মতোই। আসলে যারা হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই বোঝেন তাদের কাজ কতটুকু পছন্দ হওয়ার মতো বা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, কি আর করার, এখন এই যে রাতের বেলায় কিছু কাজ আমি হয়তোবা টুকটাক করে করে রাখছি, তাই একটু একটু করে সামলে নিতে পারছি। তো জানি না আমার কোন কোন আপু বা ভাইয়ারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি একটুও আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমি মাঝে মাঝে ভাবি সংসার নামক এই জায়গাটায় কি আছে আর কি করে এটা সামলাতে হয়। পরিশেষে একটা জিনিসই বুঝি, সংসার সামলাতে গেলে ধৈর্যটা অনেক বেশি প্রয়োজন। আমার কাছে মনে হয় সংসার জীবনটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র, আর এখানে পরীক্ষাটা নেওয়া হচ্ছে ধৈর্যের। তাই ধৈর্য ধরেই আমাদেরকে কাজগুলো করে যেতে হয়। প্রতি মুহূর্ত সংসারে খুঁটিনাটি সব কিছু সামলে যেতে হয়। আমাদের নারীদের হয়তোবা আল্লাহ পাক এভাবেই তৈরি করেছেন ধৈর্য শক্তি দিয়ে। তা না হলে হয়তোবা মেয়েরা এভাবে ধৈর্যের সাথে জীবনযাপন সংসার কোনোটাই করতে পারতো না। একটা মেয়ে এক একটা সময় নানা রকম জটিলতার মধ্যে দিয়ে জীবন পার করে। তারপরেও দেখবেন হাসি মুখে সেটাকে ধৈর্যের সাথে সব কিছু মানিয়ে নেয়, বা একটু একটু করে সেটাকে নিজের সাথে অ্যাডজাস্ট করে ফেলে। একটা সময় আমি ভাবতাম যে আসলে আমি কি পারবো এই সংসার এত কিছু কিভাবে সামলে উঠবো। এখনো কিন্তু মাঝে মাঝে এমনটা হয়, আপনাদের সাথে হয়, যখন অনেক বেশি এলোমেলো থাকে, দেখি যে আমি নিজে অসুস্থ, সংসারে এত কাজ, আর প্রতিদিন তো আমাদের রুটিন মাফিক অনেক কাজ থাকে।
এগুলোর চাপ যখন একসাথে মাথার উপরে আসে তখন অনেক বেশি হাইপার হয়ে যায়। আর এটা হয় খুব বেশি সকালবেলায়, কারণ সকালে কিন্তু আমাদের অনেক কাজ থাকে হাতে। আর সেজন্যই কিন্তু রাতের বেলায় অনেক কাজ করে রাখাটা ভালো। তো এখন যেহেতু আমি অসুস্থ, তাই চেষ্টা করি সময় করে করে যখন সুযোগ পাচ্ছি, মেয়ে অসুস্থ, নিজে অসুস্থ, তো সব মিলিয়ে এক কথায় বুদ্ধি খাটিয়ে একটু একটু করে নেওয়ার চেষ্টা করি যখন ভালো লাগছে। তো এই যে আমি কিন্তু আজকে শুধু অন্যান্য কথা নিয়ে বকবক করে যাচ্ছি। তো ভিডিও বিষয় নিয়ে কিছুই বলা হয়নি। আজকে হচ্ছে আমি এই যে ডালের বড়া বানাবো, সেটা তো ১ম এই বলেছি। আর সেই সাথে হচ্ছে আমড়া দিয়ে ডাল রান্না করে নিয়েছিলাম আগেই। আর এখন হচ্ছে ভর্তা করব, আর সাথে ইলিশ মাছ একদম মুচমুচে করে ভাজি করব। আজকে কোনো কিছু আসলে অন্যভাবে রান্না করব না। হঠাৎ করে ইচ্ছে করলো ডালের সাথে কি খাওয়া যায় সেরকম কিছু তৈরি করব। আর এমনিও অসুস্থ অবস্থায় দেখবেন এমনি খুব বেশি ঝোল মশলার খাবার খেতেও ইচ্ছে করে না। এই ধরনের ভাজা পোড়া খাবারগুলো ভালো লাগে। তো আমি ঝাল করে হচ্ছে ভর্তা তৈরি করব, আর সাথে এই যে বেশ কিছু বেরেস্তা করে নিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি। যার ভালো লাগে সে খেতে পারে। আমার কাছে কিন্তু গরম ভাতের সাথে বেরেস্তা বা মাছ ভাজার সাথে বেরেস্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কে এরকম পেঁয়াজ ভাজা বা বেরেস্তা পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আজকে এই যে দেখেন আমি ডালের বড়াটা বানানোর জন্য সব মশলা কিন্তু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কারণ ওই যে আমার ছেলে-মেয়ে পেঁয়াজ, মরিচ সবকিছু বেছে ফেলে দিবে। তো সেই কারণে সবকিছু একসাথে একদম ব্লেন্ড করে ফেলি। না কিছু থাকবে, না কিছু বেছে ফেলতে পারবে। তো আমি কিন্তু এটা করে থাকি বিশেষ করে ওদের জন্য। তো ধনিয়া পাতাটা দিতে পারছি না কোনো কিছুতেই, কারণ হচ্ছে ওরা একদমই পছন্দ করে না। আর এই যে শীত আসছে, এখন শীতের দিনে যেকোনো সবজি বলেন, যেকোনো ভর্তা বলেন, ধনিয়া পাতা ছাড়া খেতে না একদমই ভালো লাগে না। তারপরেও কি করার, বাচ্চাদের পছন্দ অনুযায়ী তো সবকিছু তৈরি করতে হবে। তো আমার মেয়েটা তো একদমই কিছু খাচ্ছে না, একদম মুখে দিলেই সবকিছু তো ফেলে দিচ্ছে। তারপর ভাবলাম যদি জ্বরের মধ্যে ঝাল কিছু খায় বা ভর্তা হলে ভাত খায়। শেষমেশ আসলে খাওয়াতে পারিনি, কারণ ও কিছুই মুখে দিতে পারে না, তাহলেই সবকিছু বমি করে ফেলে দেয়। তো অনেক আপুরাই আমার পোস্ট দেখে আমার মেয়ের জন্য দোয়া করেছেন, তার সুস্থতা কামনা করেছেন। আবারও সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসলে শারীরিকভাবে এত অসুস্থ হয়ে পড়ছি, মাঝে খুব হতাশ হয়ে যাই যে সুস্থতা কি আসলে আমাদের জীবনে আসবে না। আবার চিন্তা করি না, আল্লাহ পাক যেটা দিচ্ছেন বা যেটা যেভাবে রাখছেন সেটাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন। আমার পোস্ট দেখে অনেক আপুরাই কমেন্ট করেছেন, তারা সবাই দোয়া করেছেন, আমার মেয়ের সুস্থতা কামনা করেছেন। তো আমার সেই সকল আপুদেরকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আর আপনারাও একটু সাবধানে থাকবেন, কারণ এখন কিন্তু চারিদিকেই ডেঙ্গুর ছড়াছড়ি। আমাদের এই এলাকাতে তো সবার কাছেই শুনছি সবারই প্রচুর জ্বর। আর যারই জ্বর হচ্ছে একদম কাবু হয়ে যাচ্ছে। অনেক অবস্থা খারাপ। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন নিজেকে এবং বাচ্চাদেরকে নিরাপদে রাখার জন্য। আমি লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছেন, আর আমার ছাদ বাগানটা অনেকেই ভীষণ পছন্দ করেছেন। আসলে বাগান করতে আমার ভীষণ ভালো লাগে। এটা আসলে একদম শুরু থেকেই চেষ্টা করেছি নিজের বাসায় ছোট পরিসরে জায়গা হোক, তাতে হতে পারে একটা ফুলের গাছ কিংবা ফলের গাছ বা বাসায় যেকোনো ইনডোর প্লান্ট। আমার কাছে গাছ মানেই ভালো লাগে। তো ভালো লাগা থেকে আসলে বাগান করা। আর এই বাগান থেকে কি পাবো সত্যি সেটা জানি না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার অনেক টাকা চলে গেছে অলরেডি। এই বাগান করতে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলেছি। আমি কি তুলনামূলক সেই জিনিসটা পাবো? কখনোই পাবো না। কিন্তু আমার গাছে যদি একটা ফল ধরে বা সেটা দেখতে যে ভালো লাগবে, এটায় যে শান্তি পাবো, সেটা কিন্তু আমি লক্ষ কোটি টাকা দিয়েও কিনে নিয়ে আসতে পারবো না। তো যাই হোক, আসলে শখের বশেই বাগান করা, এটাই সত্যি কথা। একজন আপু কমেন্ট করে বলেছেন, আসলে আপু বাগানটা হচ্ছে শখের বশে করা। একদম সত্যি বলেছ আপু, শখের বশে বাগান করা। বাগান থেকে কি পাবো সেই প্রত্যাশায় কিন্তু কখনোই আমরা বাগান করি না। তো যাই হোক আপু, তোমরা অনেকে কমেন্ট করেছো। আমি আসলে কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তো কেন দিতে পারিনি সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আসলে বাসায় মেয়েটা অসুস্থ, নিজে অসুস্থ, সব মিলিয়ে যখন অসুস্থ থাকি তখন দেখবা কোনো কিছুই আসলে ভালো লাগে না। কিসের ঘর, কিসের সংসার, তারপরেও তো কি করার আছে। আমরা মেয়েরা সবকিছুর মধ্যে দিয়ে মানিয়ে নেই। এজন্যই আমরা মা, আমরা নারী, আমরা গৃহিণী। যে কারণে আমরা আসলে সব পারি।
তো যাই হোক আপু, তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব আজকেই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিতে, যদিও অনেক দেরি হয়ে গিয়েছে। হয়তোবা এর মধ্যে অনেক আপুরা আমাকে ভুলেও গিয়েছো। আসলে কি করব বলো, ইউটিউবে কাজ করি শখের বশে, কিন্তু সংসারটা তো আগে, সন্তান আগে, তারপরে হচ্ছে সবকিছু। আমার মনে হয় প্রতিটা বোনেরা এটাই করেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু এক এক করে আমার ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে ইলিশ মাছটা ভেজে নিয়েছি। আর পাশাপাশি কিন্তু সংসারে টুকিটাকি কাজও করছিলাম। যদিও সেটা ক্যামেরাবন্দি করিনি, কারণ বুঝতেই পারো শারীরিক অবস্থা ভালো না। তার মধ্যে তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু ১ সপ্তাহ হয়ে গিয়েছে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে আমার বোনেদের সাথে একটু যোগাযোগ করি যে তারা কেমন আছে। তো রান্না বাড়া এবং সংসারের কাজ সব শেষ করে চলে এলাম যে একটু ছাদ বাগানটা কি অবস্থা। তো অনেকদিন আসলে এখানে নামাও হয় না, খুব একটা দেখাও হয় না যে গাছগুলো কি অবস্থা আছে। তো আপনাদের ভাইয়াই আসলে এটার যত্ন নিচ্ছিল। তো কমলাগুলো কিন্তু অনেকটাই পেকে আসছে। খুব শীঘ্র হয়তোবা সমস্ত কমলাগুলো পেকে লাল হয়ে যাবে। আবার নতুন করে কিন্তু কমলার ফুলও চলে আসবে। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিসের ১০টা হৃদয় আছে কিন্তু পেট ও ফুসফুসে নেই। দাদার সঠিক উত্তর ছিল তাসের কাঠ। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। সোনিয়া আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছো। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা হচ্ছে কোন নাম আমাদের ভালো লাগে না। আশা করছি আমাদের বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।